রূপা কোথায়? রূপাকে তো দেখছি না। ও মেয়ের কথা কে জানে কি করে বেড়াচ্ছে। একটু দেখেও রাখতে পারো। তোমার মেয়েকে দেখতে আমার বইয়েই গেছে। যা করে করুক, আমার কি। একটা কাম কাজ কিছু ঠিক মতো করবে না বাড়ির, সব সময় টো টো করে বেড়াবে। আহা গিন্নি, এমন করে বলছো কেন? মা মরা মেয়েটা আমার শুনলে কি ভাববে বলো তো? যা ভাবে ভাবুক, তাতে আমার কি যায় আসে। এত বকো না গো, আমি মাঠে ঘাস আনতে যাচ্ছি। যাও যাও, মেয়ের জন্য একেবারে দরদ উতলে পড়ছে। মা, ও মা, আমাকে কয়টা খেতে দেবে গো? সারাদিন তো টোটো করে বেড়াস, কোনো কাজ কাম নেই তোর? কাজ না করলে ভাত পাবি না। এমন করে কেন বলছো মা? আমি তো সব কাজই করি তোমার। রান্নাঘরে দেখ গে, অনেকগুলো বাসন পড়ে আছে, ওগুলো ধুয়ে মেজে তারপরে খা। মা, অনেক খিদে পেয়েছে, আগে খেয়ে নেই, তারপর না হয় বাসনগুলো মেজে দেব। আগে কাজ করবি তারপরেই খাবি। তারপর রূপা বাসন মাজতে শুরু করে আর বলে, আমার কপালটা এতই খারাপ, আমার আজ এই অবস্থা। আমার মাটা যদি আজ বেঁচে থাকতো, নিশ্চয়ই আমার এত কষ্ট হতো না আজ। খিদে পেয়েছে আমার, তাও খেতে পারছি না। কি ব্যাপার, এত সময় লাগছে কেন তোর? বাসন মাজতে মাজতে তো এত জোরে শব্দ হচ্ছে কেন? একটা বাসন ভাঙলে তোকে আস্ত রাখবো না কিন্তু। তুমি কোনো চিন্তা করো না মা, আমার বাসন মাজা হয়ে গেছে। এইবার আমাকে কয়টা খেতে দাও। হ্যাঁ, তোমার জন্য তো আমার আলাদা করে কষ্ট করাই লাগবে। নে ধর, খেয়ে নে। দেও মা, আমার অনেক ক্ষুধা পেয়েছে, দাও দাও। কি রে, তোকে সে কখন থেকে উঠোন যা ঝাড়ু দিতে বলেছি, এখনো ঝাড়ু দেওয়ার কোনো খোঁজ খবর নেই। আমি এখনই উঠান ঝাড়ু দিয়ে দিচ্ছি। কি মা রূপা, কি করছিস? এই তো বাবা, উঠানটা ঝাড়ু দিচ্ছি। দুপুরে খেয়েছিস তো মা? আমাকে নিয়ে এত চিন্তা করো না বাবা, আমি ঠিকঠাক খেয়ে নিয়েছি। তারপর সেখানে হঠাৎ করে একজন বৃদ্ধা চলে আসে। আমি তোমাদের কাছ থেকে কি একটু জল পেতে পারি? কে আপনি? আপনাকে তো চিনলাম না। আমাকে তুমি চিনবেও না, একটু জল দিতে পারবে? কেন নয়, আপনি এখানে বসুন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। কি হচ্ছে কি এখানে? কাকে জল দিচ্ছে? আসলে মা, বৃদ্ধ লোকটার অনেক জল তেষ্টা পেয়েছিল, তাই আমি ওনাকে একটু জল দিচ্ছি। ইস, মেয়ের দরদ যেন বৃদ্ধর ওপরে উতলে পড়ছে। এই নিন আপনার জল, জল খেয়ে আপনি শান্তি করুন একটু। বৃদ্ধ লোক কতটা পথ পাড়ি দিয়েছেন। এ তো দয়া আল্লাহ কোথা থেকে আসে? বিয়ে দিয়ে দেবো এই বুড়োটার সাথে তোকে। তুমি এসব কি বলছো মা? এই বুড়ো, এই, তুমি কোথা থেকে এসেছো? আর তোমার বাড়িতে কে আছে? আমার কেউ নেই, আমি শুধু একাই থাকি, আমার কেউ নেই। তাহলে তো ভালোই হয়, তোর সাথে বুড়োটার এবার বিয়ে দিয়ে দেব। তুমি এসব কি বলছো? না, এমনটা বলো না মা। ঠিকই তো, এই বৃদ্ধটার সাথে কি ওর যায় নাকি যে তুমি ওকে ওনার সাথে বিয়ে দিতে চাচ্ছ? তুমি চুপ থাকো, আমি যা বলছি সেটাই ঠিক। আমার উপরে কথা বলতে এসো না, তাহলে তোমার একুলো যাবে ওকুলো যাবে। এভাবে আমার জীবনটা নষ্ট করে দিও না মা, দোহাই তোমার। ওরে মুখ পুরি, দরদ উতলে পড়ছে এখন। বিয়ে দিতে পারবো না, তোকে তো আমি ওর সাথেই বিয়ে দেব। তুই মেনে নেওয়া এতেই তোর ভালো হবে। এই যে, আপনাকে তো আমি ভালো মনে করেছিলাম। আপনি একজন বৃদ্ধ, আমার দাদার বয়সী, আমাকে বিয়ে করতে চাচ্ছেন? এই যে, তোমার কোনো সমস্যা নেই তো ওকে বিয়ে করতে?
তাহলে আমি বিয়ের সব আয়োজন করছি। যা, তুই প্রস্তুত হয়ে নে। তারপর রূপা ও সেই বৃদ্ধের বিয়ে সম্পন্ন হয়। একটা আজব কাণ্ড ঘটে যায়। হঠাৎ সেই বৃদ্ধটি একটি সুন্দর যুবকে পরিণত হয়। এটা আমি কি দেখছি? আরে বাহ, তুমি কিভাবে এরকম হলে? আমারও তো একই প্রশ্ন। তুমি কিভাবে বৃদ্ধ থেকে হঠাৎ করে এরকম সুন্দর তাগড়া যুবক হয়ে গেলে? এসব দেখে থমকে যায় রূপা। আর তখন সেই যুবক ছেলেটি বলে, আমার নাম হলো সিমন। ভালোইপুর নামক একটি রাজ্যে আমার বসবাস। বাবা ছিলেন সেখানকার একজন মোড়ল। তোমার কথা ঠিক বুঝতে পারলাম না, তুমি কি বলতে চাইছো? বাবা জীবন, অনেক তো বেলা হলো, এবার নে, খেয়ে নে। আমি কিছু খাবো না তো, এসব আমার সামনে থেকে নিয়ে যাও। কেন খাবি না বাবা? মা বাবাকে আমাকে একটা ঘোড়া কিনে দিতে বলো, তবেই আমি যাব। তোর বাবাকে আমি বলবো, সে নিশ্চয়ই তোর ঘোড়াটাই কিনে দেবে। তুই আমাদের একমাত্র সন্তান, তোকে না দিলে আর কাকে দেবে? নে বাবা, তুই খেয়ে নে। হঠাৎ সেখানে একজন বৃদ্ধ উপস্থিত হয়। কিছুদিন ধরে হলো আমি কিছু খাই না মা, আমাকে কিছু খেতে দেবে? এ কি, বলা নেই কওয়া নেই, আপনি কেনই বা বাড়ির ভেতরে ঢুকে এসেছেন? আপনার তো সাহস কম না? আসলে মা, আমার অনেক ক্ষুধা লেগেছে, কিছু খেতে দেবে? এখানে কি তোমার দেখে মনে হচ্ছে তুমি খাবার পাবে? যত সব ভিখারি লোকজন এসেছে। যাও যাও, এখান থেকে বেরিয়ে যাও। হ্যাঁ যান, এখান থেকে আপনি এক্ষুনি চলে যান, কোনো খাবার পাবেন না। এভাবে মানুষের সাথে আচরণ করতে নেই। আসলে বড় লোকেরা অনেক নির্দয় হয়। তোমার ছেলেকে আমি একটা অভিশাপ দিয়ে যাচ্ছি। তোমার অভিশাপ কাজে লাগবে নাকি অভিশাপ দিতে এসেছো? তর্ক করার ফল তোদের ভালো হলো না। আমি আজ থেকে অভিশাপ দিলাম, তুই আমার মতোই বৃদ্ধে পরিণত হবি। বৃদ্ধ বলতে না বলতেই সিমন একটি বৃদ্ধে পরিণত হয়। আপনি আপনি কি করলেন? আমার ছেলেটাকে এরকম বৃদ্ধ বানিয়ে দিলেন। তো মানুষের এমনই শিক্ষা হওয়া উচিত। আমার আমার ছেলেটাকে মাফ করে দিন। আর আপনি যা বলবেন আমি তাই শুনবো। আপনি আপনি দয়া করে ওকে ভালো করে দিন। আমি ওকে ভালো করতে পারবো না। হলেও হলেও ও সেই যুবকে আবার পরিণত হবে কি করে? আমার কাছে কোনো সমাধান নেই, তবে একটা উপায় আমি বলে দিতে পারি। কি উপায়? আপনি আমাকে বলেন, আমি সব করতে রাজি আছি। তোমার ছেলে আজ থেকে পথে পথে বেরোবে। বেরিয়ে যদি কোনোদিন কোনো যুবতী মেয়েকে বিবাহ করতে পারে, তাহলে সেদিনই আবার যুবকে পরিণত হবে। কি বলছেন আপনি? এটা কিভাবে সম্ভব? কোনো যুবতী মেয়ে কি ওকে বিয়ে করবে? এছাড়া আর কোনো উপায় নেই। ও, তাহলে এই ব্যাপার, ভালোই হয়েছে। এবার আমার মেয়েটা একটু সুখে শান্তিতে থাকতে পারবে। এবার থেকে আর কোনো সমস্যাই হবে না। আমি কখনোই ভাবতে পারিনি আমার জীবনটা এভাবে উল্টে যাবে। হয়েছে হয়েছে, আর ন্যাকামি করা লাগবে না। আপনি তো ওর সৎ মা, তাই কখনো ওর কষ্টটা বুঝতেই পারেননি। আমি রূপাকে আজই আমার রাজ্যে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে চাই। ও আমার সাথে গেলে অনেক ভালো থাকবে। তুমি একদম ঠিক বলেছো বাবা। মেয়েটা আমার এতদিন বড্ড কষ্ট করেছে। তোমাদের জন্য আমার অনেক অনেক আশীর্বাদ রইল। তুমি এবার চুপ করবে? অনেক হয়েছে। মা, তুই কোনো চিন্তা করিস না, তুই ভালো থাকলেই আমি সুখে থাকতে পারবো। বাবা, তুমি ভালো থেকো। তুমি ছাড়া তো আমার আপন বলতে কেউ নেই। পারলে আমাকে গিয়ে মাঝে মাঝে দেখে এসো। হ্যাঁ বাবা, আপনি মাঝে মাঝে গিয়ে রূপাকে দেখে আসবেন, আর আমরাও মাঝে মাঝে আসবো। আপনি কোনো চিন্তা করবেন না। সিমন রূপাকে নিয়ে তার রাজ্যে ফিরে যায়, আর সেখানে গিয়ে রূপার সব কষ্ট দূর হয়ে যায়। তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।
দেখো দেখো, আজকের হাঁড়িগুলো কত সুন্দর হয়েছে। হ্যাঁ গো, আজকের হাঁড়িগুলো অনেক সুন্দর হয়েছে। আর তুমি যে সুন্দর কারুকাজ করো, তাতে হাঁড়ি দেখার মতো হয়। কাদা তো প্রায় শেষও হয়ে গেল, এগুলো আমি রোদে দিয়ে আসি। হ্যাঁ গো গিন্নি, এবার আর কিছু গামলা জগ বানালে ভালো দামে বিক্রি করতে পারবো। বাজারে ভালো এর কদর হয়েছে। তাহলে তুমি এখন গিয়ে পুকুর থেকে কাদা তুলে নিয়ে এসো, আর আমি এগুলো সুন্দর মতো করে রোদে শুকোতে দিই। কি কুমোর ভাই, কই চললে? তোমাকে এত খুশি খুশি লাগছে যে? আর বলো না ভাই, আমি তো সব সময় এমনই। হাঁড়ি বানানোর জন্য কাদা শেষ হয়ে গেছে, তাই পাশের পুকুরে কাদা তুলতে যাচ্ছি। তোমার হাতের হাড়ি, গামলা, পুতুল আরো কত কি, সবকিছু এত সুন্দর লাগে দেখতে। হ্যাঁ, সবকিছুই তোমাদের আশীর্বাদে। তা তুমি কোথায় চললে? আমি আর কোথায় যাব? আমার কাজটাই ঘুরে বেড়ানো, তাছাড়া আর কোনো কাজ নেই। ঘরে তো আর বউ বাচ্চা নেই, তোমার মতো সে কাজ করে বেড়াবো। একটা বিয়ে করলেই পারো। এখন আর বিয়ে করে কি করব বলো? বয়স তো আর কম হলো না। সারা জীবন এইভাবে থাকতে চাচ্ছ নাকি তুমি? দেখি কি করা যায়, তেমন কাউকে পেলে অবশ্যই করব। আচ্ছা বাপু, আমি এখন যাই। কাদা তুলে নিয়ে বাড়ি গিয়ে আবার অনেকগুলো গামলা জগ বানাতে হবে। তবে তাই যাও। পুকুরের ওই পাশের কাদা মনে হচ্ছে ভালো হবে, ওখানটাতেই আছে। এখান থেকে ওইটা বেশি ভালো লাগছে দেখতে। এখান থেকে কাদা না নিয়ে ওইখান থেকে কাদা নিতে থাকি। তোমার কাদা তোলা এখনো শেষ হয়নি? সে কখন এসেছো? তা তুমি আবার এখন আসতে গেলে কেন? ভাবলাম তুমি একা একা মাটি তুলছো, আমি গিয়ে তোমাকে একটু সাহায্য করি। এসেছো যখন, আমার কাছে এখানে এসে কাদা তোলো। হ্যাঁ গো, আসতেছি আমিও কাদা তুলতে। আরে দেখো দেখো, ওটা ওখানে কি দেখা যাচ্ছে? মনে হচ্ছে কোনো পুতুল হবে হয়তো। এখানে একবার নিয়ে এসে দেখো ওটা কি। আচ্ছা আচ্ছা বাবা, আমি আনছি। কি আছে ওখানে? ওটা কি? গিন্নি, মনে তো হচ্ছে একটা কাঠের পুতুল। পুকুরে আবার কাঠের পুতুল আসবে কোথা থেকে? কই দেখি দেখি, এদিকে আনো তো। এই দেখো, পরিষ্কার করো পুতুলটা। ওরে বাবা, কি সুন্দর পুতুলটা গো! এত সুন্দর পুতুল আমি কখনোই দেখিনি। এ কি বাছা, তুমি কে? আর তুমি বা কোথা থেকে এলে? আমি হলাম মেঘপরি। দূর আকাশেতে মেঘ দেখতে পাচ্ছ? আমি ওই মেঘরাজ্যেই থাকি। কিন্তু তুমি কিভাবে এলে এখানে? আসলে আমাকে অভিশাপ করা হয়েছিল। তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। যেহেতু তোমরা আমার অভিশাপ মুক্ত করেছো, তাই আমি তোমাদেরকে সবকিছু খুলে বলছি। রাজকুমারী, কই আমার রাজকুমারী? হ্যাঁ বাবা, বলো কি হয়েছে? শোনো মা, তুমি তো যথেষ্ট বড় হয়েছো, এখন তোমাকে বিবাহ দেওয়া দরকার। কিন্তু বাবা, এখনই কি আমাকে বিয়ে দিয়ে দেবে? না না, তোমার জন্য পাত্র খোঁজা হচ্ছে। যদি তেমন ভালো পাত্র পাই, তবে তোমার সাথে বিবাহ দেব। তোমার যেটা ভালো মনে হয় বাবা, তুমি সেটাই করো। আজ সন্ধ্যায় পাশের রাজ্য থেকে তোমাকে দেখতে আসবে। তুমি প্রস্তুত হও। তুমি যেহেতু বলছো বাবা, আমি প্রস্তুত হয়ে থাকবো। আচ্ছা বাবা, তুমি আমাকে এটা কোথায় নিয়ে আসলে? আমি তোমাকে এই রাজ্যে নিয়ে আসলাম একটা সুন্দর কন্যাকে দেখানোর জন্য। কিন্তু বাবা, যদি পছন্দ না হয়? কেন হবে না পছন্দ? আমি তো তোমার বাবা। চলো, গেলেই বুঝতে পারবো। আরে রাজামশাই, আপনারা এসেছেন তাহলে? হ্যাঁ, এই তো চলে আসলাম। আসতে কোনো অসুবিধা হয়নি তো?
না না, কোনো অসুবিধেই হয়নি। আপনারা বসুন। কই আমার মা, এদিকে এসো তো। তোমার পছন্দ হয়েছে বাবা? হ্যাঁ বাবা, আমার অনেক ভালো পছন্দ হয়েছে। তাহলে আমরা বিয়ের কথা পাকা করি। হ্যাঁ, অবশ্যই। এতে তোমার কোনো আপত্তি নেই তো মা? না বাবা, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। কি মেঘরাজ, তুমি তোমার মেয়েকে আমাকে রেখে অন্যজনের সাথে বিয়ে দিচ্ছ কেন? আমার জীবন থাকতে আমি তোকে আমার মেয়ের সাথে কখনোই বিয়ে দেব না। কিন্তু তোর মেয়েকে আমার চাই। আমার সাথে তো তোর মেয়ের বিয়ে দিতেই হবে। এই মেঘকন্যা, তুমি চলো, আমার সাথে এক্ষুনি যাবে। না, আমি তোমার সাথে যাব না। আমার প্রাণ চলে গেলেও আমি তোমার সাথে বিয়ে করতে রাজি নই। কেন? কেন তুমি আমার সাথে বিয়ে করবে না? কারণ তুমি একটা খারাপ জাদুকর। তুমি সবার ক্ষতি করো। আমি তোমাকে ঘেন্না করি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি। তোমাকে আমার সাথে বিয়ে করতেই হবে। আমি তোমার সাথে বিবাহ করব না। তাহলে আমি তোমাকে কাঠের পুতুল বানিয়ে পৃথিবীতে ফেলে দেব। তাহলে আমাকে তাই বানিয়ে দাও। তবুও আমি তোমার সাথে বিবাহ করব না। তাহলে তোমাকে আমি কাঠের পুতুল বানিয়েই দিচ্ছি। না, তুমি এমনটা করো না। আমি কিছুতেই এই বিয়ে করতে পারবো না। তার থেকে তুমি আমাকে কাঠের পুতুল বানিয়ে দাও। যদি কোনোদিন কোনো মানুষ এই কাঠের পুতুলটা হাতে করে, তাহলে সেই দিনও আবার মেঘপুরি হতে পারবে, তার আগেও হতে পারবে না। হ্যাঁ গো, তাই আজ আমার এই অবস্থা। তাহলে এখন তুমি তোমার রাজ্যে ফিরে যাবে? হ্যাঁ গো, আমি এখন আমার রাজ্যে ফিরে যাব। তোমরা আমার অভিশাপ মুক্ত করেছো। এখন বলো তোমাদের আমার থেকে কি চাই? আমাদের কিছু লাগবে না, আমরা যেমন আছি ভালোই আছি। আমাকে এত বড় উপকার করলে আর আমি তোমাদেরকে সাহায্য না করলে পারি? তুমি বলছো এটাই আমরা অনেক খুশি। তেমন কিছু লাগবে না আমাদের। তুমি আমাদের আশীর্বাদ করলে আর তোমার নিজের পরিবার আর নিজের রাজ্য ফিরে পেলেই আমরা খুশি। এই নাও, আমার হাতের এই আংটিটা রাখো। এটা দিয়ে আমি কি করব? এটি জেসি আংটি নয় গো, এটা একটা জাদুর আংটি। কিছু যখন লাগবে তুমি এই আংটির কাছ থেকে চাইলে পেয়ে যাবে। তুমি সত্যি বলছো? হ্যাঁ গো, তুমি একবার চেষ্টা করে দেখো। তুমি আমাকে একটা সুন্দর নকশা করা কলসি দাও। এটা তো অনেক সুন্দর। তুমি আমাদের অনেক উপকার করলে গো মেঘপরি। এখন থেকে আমাদের আয় রোজগারটাও একটু বাড়বে। তোমাকে অনেক ধন্যবাদ মেঘপরি। তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাকে অভিশাপ মুক্ত করার জন্য। আমি এখন আসি গো। আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো। হ্যাঁ গো, সাবধানে যাও। তোমাকেও অনেক ধন্যবাদ। বিদায়, তোমরা ভালো থেকো। অনেকদিন আগে হেজলপুর নামক একটি গ্রামে একটি ছেলে তার সৎ মায়ের সাথে বসবাস করত। মা, ও মা, ক্ষুধা লাগছে, কিছু খাইতে দিবা? বলি, কোনো কাজ কি করস নাকি যে তোরে খাইতে দিমু? কিছু খাইতে দাও না গো, আমি কাজ খুঁজা পাইলে কাজ করব মা। এখনকার মতো দিতাছি, এরপর থেকে আর খাওন পাবি না। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব মা। খেতে খেতে সুমন মনে মনে বলে, আজ যদি আমার আপন মা বেঁচে থাকতো তাহলে আর এই দিনটা দেখতে হইতো না। আমার মা আমাকে অনেক যত্ন করে খাওয়াতো। তোর খাওয়া হইলে মাঠ থাইকা গরুর জন্য কিছু ঘাস নিয়ে আসবি। হইছিস তো বাপের মতো, কোনো কাজ কামের ঠিক নাই। তুমি কোনো চিন্তা করো না মা, আমি সব কাজই কইরা দিব। এইসব কথা বলে সুমন খেয়ে গরুর জন্য ঘাস আনতে যায়। হে উপরওয়ালা,
কেন যে তুমি আমাকে এত দুঃখ দিছো? আজ আমি বড়ই অসহায়, কোনো কাজই নাই। কাজ না হইলে তো খাবারও পাবো না। তুমি আমাকে একটা পথ দেখাও। যাই, এবার বরং ঘাস কাইটা নিয়ে যায় বাড়িতে যাই। পাত্রটি হাত থেকে পড়ে যায়। এই রে, পানির পাত্রটা হাতে থেকে পড়ে গেল। এখন কি হবে? মা তো আমাকে অনেক বকবে। কি হইল রে? ও মা, তুই পানির পাত্রটা ভাঙ্গে দিলি? কোনো কাজই তো ঠিক মতো করতে পারস না। তোর মতো ছেলের এই বাড়িতে কোনো জায়গা নাই। বাইর হয়ে যা বাড়ি থেকে। মা, আমাকে ক্ষমা করে দাও। এমন ভুল আর কখনোই হবে না। আমি তোর কোনো কথা শুনতে চাই না। যা, এক্ষুনি বাইর হয়ে যা। যেদিন কাজ করতে পারবি সেদিনই এই বাড়িতে আসবি। সুমন এসব কথা শুনে বাড়ি থেকে চলে যায়। সুমন বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে ভাবে, এখন আমি কি করব? কোথায় যাব? না আছে আমার বাড়ি, না আছে ঘর। দেখি, হাঁটতে থাকি। কোথাও যদি একটা কাজ খুঁজে পাই তাহলে তো ভালোই হবে। এভাবে হাঁটতে হাঁটতে সুমনের অনেক পিপাসা পায়। তখন সে হাঁটতে হাঁটতে একটা খোলা মাঠে এসে পৌঁছায় আর দেখে একটা কুটির। এই কুটিরের ভিতরে কেউ কি আসো? বলছি, কেউ কি আসো নাকি কুটিরে? কে রে বাইরে থাইকা ডাকাডাকি করতাছে? আমি গো ঠাকুমা। আমি কি তোমার কাছ থেকে একটু জল পেতে পারি? হ্যাঁ পাইবা, কিন্তু তুমি কে বাসা? আমার কথা আর শুনো না গো ঠাকুমা। আমি এক অভাগা ছেলে। ও তাই নাকি? তাইলে তুমি আগে জলটুকু খাইয়া প্রাণটা বাঁচাও, পরে আমি তোমার সব কথা শুনতাছি। তুমি আমাকে বাঁচালে গো ঠাকুমা। তুমি কি এই কুটিরে একা একাই থাকো? হ্যাঁ রে বাসা, আমার তো কেউ নাই অমন আপন বলতে। তা তুই এমন একটা অভাগার মতো ঘুইরা বেড়াইতেছস কেন? আসলে ঠাকুমা, হইছে কি, আমার মা নেই। কয়েক বছর আগে আমার মা মারা গেছে। তারপর আমার বাবা আর একটা বিয়ে করে। আর ওই সৎ মা আমাকে একদমই দেখতে পারে না। তাই তুই এমন কইরা ঘুইরা বেড়াস? না গো ঠাকুমা, আমি আজকে গরুরে জল খাওয়াইতে গিয়া পাত্রটা ভাঙিয়া ফেলছি। তাই আমারে বাড়ি থেকে বের করে দিছে। আমি এখন কোনো উপায় খুঁজে পাইতাছি না। কি করব? কোথায় যাব? আর কোথায় বা থাকবো? তুই কোনো চিন্তা তোমার মায়ের দেওয়া লাউয়ের বীজ এখনো আছে? আর এগুলি দিয়ে কি লাউ গাছ হবে? বা এতে কি কোনো লাউ ধরবে? ধরবে রে ধরবে, এইটা আমার মায়ের দেওয়া বিশেষ লাউ। তুই লাগাবি, এইটা কয়েকদিনের মধ্যেই দেখবি লাউ ধরতে শুরু করছে। তুমি যখন বলছো, তাহলে আমি এই লাউয়ের বীজগুলি একবার লাগাই দেখি। সুমন ঠাকুমার কথা মতো সব লাউয়ের বীজগুলো সুন্দর করে লাগিয়ে দেয়।
রাতের বেলা কি রান্না করছো গো ঠাকুমা? তোর লাইগা সুন্দর কইরা মাছ রাঁধছি রে। তুমি অনেক ভালো ঠাকুমা। জানো ঠাকুমা, আমাকে এরকম আদর কেউই করে না। আমি আসি তোর পাশে, তুই কোনো চিন্তা করিস না। হ্যাঁ গো ঠাকুমা, তুমি একরকমে আমার প্রাণটা বাঁচাইছো। অমন কইরা কইস না রে, তোর মতো আমারও একটা নাতি নাতনি থাকতে পারতো, তাই না? তা তো ঠিকই বলছো। কয়েকদিন পরে দেখ দেখ কি সুন্দর লাউয়ের চারা গজাইছে। হ্যাঁ গো ঠাকুমা, ঠিকই তো বলছো। আর কয়েকদিন পরেই তো দেখবা লাউ ধরবে। আজকাল তো বাজারে বড় লোকেরা লাউয়ের পাতাও কিনতে আসে যায়। যা, কয়টা লাউয়ের পাতা না হয় বিক্রি কইরা আয়, কিছু পয়সা পাবি। তুমি ঠিকই বলছো, আমি এখনই যাইতাছি। লাউয়ের পাতা নেবেন? লাউয়ের পাতা আমার কাছে কচি কচি লাউয়ের পাতা আছে। লাউয়ের পাতা নিবেন? লাউয়ের পাতা। এই ছেলে, আমাকে কিছু লাউয়ের পাতা দে তো। এই নেন কাকা। এই লাউয়ের পাতা ভালো হবে তো? আপনি কোনো চিন্তা করেন না কাকা, এই লাউয়ের পাতা খাইলে আপনার আবারও এই পাতা খাইতে মন চাইবো। তাই এই এক আটি লাউয়ের পাতার দাম কত? কাকা বেশি না, 1.5 টাকা মাত্র। এই নে, 1 টাকা রাখ। এভাবে সুমন সব লাউ পাতা বিক্রি করে কিছু টাকা উপার্জন করে। কয়েকদিন পরে গাছে অনেক সুন্দর সুন্দর লাউ ধরতে থাকে। ঠাকুমা, ঠাকুমা, দেখো আমাদের লাউ গাছে কত সুন্দর সুন্দর লাউ ধরছে। তা তো ধরবই, তুই কয়দিনে যা পরিশ্রম করছিস, গাছে দেখবি লাউগুলা খাইতেও অনেক ভালো হইব। তাই যেন হয় গো ঠাকুমা, তাই যেন হয়। লাউগুলা তো বেশ বড় বড় হইল রে, কালকে গিয়া বেচা রাইখা আসিস কিছু লাউ। আচ্ছা ঠিক আছে ঠাকুমা। কি গো ঠাকুমা, তুমি কি এবার লাউ গাছ লাগাইছো? আর কি সুন্দর সুন্দর লাউ ধরছে, ও মা। হ্যাঁ রে, এইবার কিছু লাউ ধরছে, এইবার একটু খাইয়া পইড়া আমরা দুজনে বাঁচতে পারমু। যেই ছেলেটা তোমার কাছে থাকে, ওই ছেলেটা কে গো? আমার এক নাতনি হয়, আমরা দুইজন মিলা এই লাউ চাষ করছি। তাইলে তোমার নাতনি রে আমার একটা লাউ দিতে কইও কিন্তু। হ্যাঁ, কমুনি। ঠাকুমা দেখো, এই লাউগুলি তুলছি, এবার এগুলিরে বিক্রি করতে হাটে নিয়ে যাব। ওইগুলা থেকে আয়নারে একটা লাউ দিয়া দে তো। এই নাও তোমার লাউ, ধরো। তোমারে অনেক ধন্যবাদ। তারপর সুমন লাউ বিক্রি করতে বাজারে যায়। লাউ নিবেন গো? লাউ আমার কাছে বড় বড় লাউ আছে, কচি কচি লাউ আছে আমার কাছে। লাউ নিবেন গো? লাউ। এ ভাই, আমাকে একটা লাউ দাও তো। এই নেন ভাই আপনার লাউ। তা লাউয়ের দাম কত ভাই? বেশি না, মাত্র 2 টাকা। এভাবে সুমন সব লাউ বিক্রি করতে থাকে। এত সুস্বাদু লাউয়ের কথা সারা গ্রামে ছড়িয়ে যায় আর মানুষের মুখে মুখে হয়ে যায়। জানিস ভাই, গ্রামের ওই পারে যে একটা ঠাকুমা থাকে না, তার নাকি অনেক সুন্দর সুন্দর লাউ গাছ হইছে, আর সেই লাউ নাকি খেতেও অনেক অসাধারণ। তাই নাকি ভাই? আমিও তো শুনছিলাম। চল গিয়া দেখি কি লাউ ধরছে, আর লাউ যদি ভালো হয় তাহলে আসার সময় নিয়ে আসবো। হ ভাই, চল চল। ঠাকুমার অনেক গুণ আছে বুঝলি, তা না হইলে এই বয়সে এত সুন্দর লাউয়ের গাছ চাষ করতে পারে। তুমি ঠিকই কইছো। তারপরে আবার ঠাকুমার সাথে যে ছেলেটা থাকে, সেও অনেক ভালো। ঠাকুমা, ও ঠাকুমা, তোমার কাছে নাকি খুব সুন্দর সুন্দর লাউ ধরছে, তাই দেখতে আসলাম। দেও, আমাদের দুইজনকে 2টা লাউ দিয়া দাও দেখি। এইদিকে আসেন ভাই, আমি দিতেছি আপনাদেরকে লাউ। লাউ যে দেখতে হইছে না, আজ বাজার থেকে চিংড়ি মাছ নিছি, বউরে কমু লাউ চিংড়ি রান্না করতে আজ। হ্যাঁ, আপনাদের খুশি তো আমাদের অনেক ভালো লাগে।
চল চল এবার বাড়ির দিকে যাওয়া যাক। এভাবে সুমন লাউ চাষ করে অনেক টাকা উপার্জন করে আর ঠাকুরমার সাথে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। খুকি, ও খুকি, কতক্ষণ এইখানে আর বইসা থাকবি? এইভাবে ঘরের মধ্যে বইসা থাকলে হয়? একটু বাহিরে আয়। দূর, আমার ভাল লাগতেছে না একটুও। কি রে, কথা কইতাছস না কেন? বলি, কি হইছে তোর? সকাল পার হইয়া দুপুর হইতে চললো, এখনো যদি ঘরে এভাবে বইসা থাকিস? একটু বাইরে বাহিরে হইয়া দেখ, কত সুন্দর রোদ বাহির হইছে বাহিরে। ওহ মা, আমার ভাল লাগতেছে না, তুমি কথা কইও না আমার সাথে। ও মা, কথা কমু না কেন? তোর সাথে কথা না কইলে আমি আর কার সাথে কথা কমু শুনি? কি হইছে আমার মাইয়াডার? তুমি তো জানোই মা, আমার শীতকাল একদমই ভাল লাগে না। এইটা কোনো কথা কইলি মা? শীতকাল তো অনেক ভালো। সকালের পরে কি সুন্দর রোদ বাহির হয়, মিষ্টি মিষ্টি রোদ। কত মজার মজার পিঠাপুলি বানানো হয়, কত মজার মজার খাবার বানানো হয়। আর তোর ভালো লাগে না শীতের সময়? তুমি যে কি কও না মা, আমার এমনিতেই ভাল লাগতেছে না। জানিস মা, তোর বাবারে আমি তোর জন্য বাজার থাইকা চিংড়ি আনতে কইছি। তুই তো চিংড়ির মাছের মালাইকারি খুব ভালোবাসিস। তুমি সত্যি কইতাছো মা, বাবা আমার জন্য চিংড়ি আনতে গেছে? হ্যাঁ রে মানিক, এবার উঠা পর দেখি, উঠা কিছু খাইয়া নে। তোর বাবাও এতক্ষণে প্রায় চইলেই আসলো, অনেকক্ষণই হইল বাজারে গেছে। হ্যাঁ মা, তুমি কাজ করো গিয়ে, আমি উঠতাছি। কই গো গিন্নি, কই গেলা? এদিকে আয়ো, দেহ চিংড়ি মাছ লইয়া আইছি। বাজারটা বারান্দা রাইখা আমি আসতাছি। আমার সোনা মাটা কই গেল? খুকি মা, ও খুকি, এদিকায় দেখা যা, তোর লেগে চিংড়ি মাছ লইয়া আইছি। তোমার মাইয়ার কি আর উঠার মতো আছে নাকি? জানোই তো কি পরিমাণে শীত কাতুরে, কাল থাইকা মুখ গোমরা কইরা বসে আছে ঘরে। তা তো জানি মা, খুকি এদিকায়। বাবা, আমি উঠা গেছি, আসতাছি। আমি তাইলে এখন যাই, মাঠে গিয়া মাঠটা একটু দেখে আইগা। হ্যাঁ যাও, তাড়াতাড়ি বাড়ি ফিরে আইসো। আচ্ছা ঠিক আছে, তুমি রান্না করো বউ, আমি মাঠের দায়া বাপ আর মাইয়া মিল্লা খাইতে বমুনে। মা, আমার মিনুটা কই গো? তুইও যেমন হইছিস, তোর বিড়ালটাও তেমন হইছে। সকাল থেকেই তো দেখছি বারান্দায় বসে আছে। মিনু, আয় দেখি, এদিকে আয়, তোরেও খাইতে দেই। তুই তো জানিস মিনু, আমি সেটা একদমই সইতে পারি না। জানিস মিনু, বাবা বাজার থেকে চিংড়ি আনছে। তুই তো জানোসই চিংড়ি আমার কত পছন্দের। বাবা আসলে সবাই মিলে একসাথে খামু। এই পাকা মাইয়া, ওইখানে বইসা একা একা কি গল্প করস বিড়ালের সাথে? এইদিকে আয়। আসতেছি মা। আজকা তোর মামার আসার কথা ছিল, জানিস নাকি? মা, মামা তো এখনো আইলো না। চইলা আসবে বিকাল হইতে হইতে। মা, তুমি তাইলে রান্না করো, আমি মিনুর সাথে একটু পুকুর পাড় থাইকা ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, চল আমরা একটু ঘুরে আসি, মামা আসবে আজকে। মিনু দেখ, ওইটা মামা না? ওইটা মামাই। মামু, ও মামু, তুমি আইছো? তুমি এখানে? মা রান্না করতাছে তো, তাই আমি একটু পুকুর পাড়ে আইসা বসলাম। চলো একসাথে বাড়িতে যাই, মা তোমারে দেখলে অনেক খুশি হইব। হ্যাঁ চলো। মা, ও মা, দেখো মামু আইছে।
কি রে ভাই, আইসোস? নে বস বস। প্রীতির বাবা মাঠে গেছে, আসলে সবাইরে একসাথে খাইতে দিমু। হ্যাঁ, তোর যা ভাল লাগে তাই করিস। তুই এখন হাত মুখ ধুইয়া একটু বিশ্রাম কর। গিন্নি, কই গো গিন্নি, তুমি কই? এই তো আমি। দেখো রতন আইছে, ওর সাথে একটু গল্প গুজব করো, আমার রান্না প্রায় শেষের দিকে। আরে রতন যে, তুই কখন আসলি? এই তো কিছুক্ষণ আগেই আসলাম। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ আছে। কই গো, তোমরা সবাই খাইতে আসো। মা তুমি খাবার পারো, আমরা সবাই আসতেছি। বাবা, মামা, মিনি, চলো সবাই খাইতে যাই। কি রে খুকি, শীত কি একটু কমছে? একটু কমছে। আরে বা, রান্না তো অনেক ভালো হয়েছে রে বুবু। ভালো তো হইবই, দেখতে হইব না কার মা রান্না করছে। তোমার তো শুধু মাই হয় না, আমারও তো বোন, তাই না? এবার একটু দ্রুত খা, গল্প করতাছে খাইতে খাইতে। আমার ওদিকে অনেক কাজ পড়ে আছে। বাবা, শেষ হইলে মামারে নিয়ে আমাগো গ্রামটা ভালো করে ঘুইরা দেখামু। আচ্ছা ঠিক আছে, তোর যা ভালো মনে হয় করিস। ও মামা, আমরা চলো ঘুইরা আসি। হ্যাঁ চল, গ্রামটা আজ ভালো করে ঘুরে দেখবো। বুবু, আমি এখন চলে যাচ্ছি। আজকের দিনটা থাইকে গেলে হইতো না? না না, বাড়িতে যেতে হবে, অনেকগুলি কাজ পড়ে আছে। বাড়িতে আসলি, 2টা দিন থাকলে আমারও ভালো লাগতো। অন্য একদিন এসে আবার থাকবো। আমি না হয় আজ প্রীতিকে আমার সাথে নিয়ে যাই। প্রীতি যদি চায় তাইলে ওরে নিয়ে যাস তুই। কি, যাবি তুই আমার সাথে? আমি যাব না তোমার সাথে। যাবি না কেন? আমি আবার তোকে দিয়ে যাব বাড়িতে। এখন যে পরিমাণে শীত পড়ছে, আমার শীতে একদমই ভাল লাগে না। আমার কোথাও যাইতে ইচ্ছা করে না এই শীতের মধ্যে। ভাগ্নে খুব শীত কাতুরে, সব সময় ঘরের মধ্যে বসে থাকে রে। শীতের মধ্যে সে কোথাও যায় না। বুবু, তুমি কি বলছো? আমার প্রীতি সোনাটার শীত একদমই ভালো লাগে না? না মামা, আমার শীত একদমই ভাল লাগে না। আমি যাবো না, শীত শেষ হোক, তারপরে আমি গিয়া থাইকে আসবো অনেকদিন। আচ্ছা ঠিক আছে, পাগলি মেয়ে হয়েছে একটা। আমি তাহলে গেলাম। ঠিক আছে মামা, কয়দিন পরে আইসা আমারে নিয়ে যাইও। আচ্ছা ঠিক আছে রে মা, তোরা তাহলে থাক, আমি বরং বাড়িতে যাই। হ্যাঁ মামা, সাবধানে যাইও। রতন রে, কি তুমি একটু থামাইতেও পারলা না? কতদিন পরে পোলাটা আইলো, আইজি আবার চইলা গেল। এটা কি হইলো? আর কয়টা দিন না হয় থাইকেই যাইতো। না থাকলে কি করব বলো? ভাবলাম যদি আজকের দিনটা থাকে কিছু পিঠা বানাইয়া দিতাম। আর কয়টা দিন থাইকা যাইতে কইতা ওরে? আমি কইলাম, খুকি কইলো বাড়িতে অনেক কাজ আছে, তাই বলে চইলা গেল। আচ্ছা ঠিক আছে, না থাকলে আর কি করবা? আইসকা তাহলে কুকিরে কয়টা ভাবা পিঠা বানায় দাও। হ্যাঁ বানামু। আচ্ছা ঠিক আছে, পিঠা বানাও। আমি একটু পরে মাঠের থেকে আইসা কুকিরে সাথে নিয়ে পিঠা খামুনে। অনেক মজা লাগতাছে, কিন্তু এই শীত আমার একদমই ভাল লাগে না। পাগলি মাইয়া হইছে আমার একটা।
তার নাকি আবার শীত ভাল লাগে না। সবার মতো আমি না মা, ওরা অগমতো। হ্যাঁ বুঝছি, আমার মাইয়াটার শীতের সময়টা একদমই ভাল লাগে না। দেখো, ওই একদিন কইব আগের সেই দিনগুলি অনেক ভালো ছিল। তুমি যে কি কও না বাবা, আমি এরকম কথা কখনোই কমু না। হ্যাঁ হইছে হইছে, পাকা মাইয়া হইছে আমার একটা। এবার পিঠা খাইয়া শেষ কর, এই শীতটা যে কবে যাইবো এইভাবে আর ভাল লাগে না। আজ তো বাড়িতে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেল, সন্ধ্যা পার হয়ে রাত হয়ে এলো। বাড়িতে গেলে আজকে গিন্নি নিশ্চয়ই রাগ করব। এই রাস্তাটাও তো ভালো না, এই জায়গায় তো আবার শাকসুন্নি থাকে, তার উপর আবার ইলিশ মাছ কিনছি। আজকে যে কি হইব কে জানে, শাকসুন্নির হাতে প্রাণ ডানা দিতে হয় আইজ। কিছু দূর যাওয়ার পর আরে আরে, ওই তো বট গাছটা দেখা যাইতাছে, নিশ্চয়ই এখানে শাকসুন্নি থাকে। হে উপরওয়ালা, আইজ আমার যে কি হইব, তুমি আমার একটু সহায়তা কইরো, রক্ষা কইরো আমারে। কেরে কেরে যায় এই পাশ দিয়া? ইলিশ ইলিশ কেমন গন্ধ পাইতাছি। কি রে ছোকরা, তোর কাছে কি ইলিশ আছে? না না, আমার কাছে তো কোনো ইলিশ মাছ নাই, আমি এমনিতেই কিছু সদাই নিয়ে বাড়িতে যাইতাছি। মিথ্যা কইতাছস, তোর কাছে যে থলিটা আছে ওইটা আমারে দেখা, ওর মধ্যে তো নিশ্চয় ইলিশ মাছ আছে। আমি ইলিশের গন্ধ পাইতাছি। তাড়াতাড়ি ইলিশ দে, না হইলে তোর ঘাড় মটকামু। ওরে বাবা, শাকসুন্নি আমার ঘাটটা মটকায় খাইয়া নিব, তাড়াতাড়ি পালাই, জীবন আগে না ইলিশ মাছ আগে। বাবা রে, বাঁচাও বাঁচাও আমারে কেউ। মা, আমি বের হইলাম। এই সাত সকালে কই যাইতাছোস রে বাবা? কাজে যাইতাছি মা। বলি, আজ কাজে না গেলে হইতো না? প্রতিদিনই তো কাজ করস, আজকে তাইলে একটু জিরা। শুধু শুধু বাড়িতে বসে থেকে কি করব, তার চেয়ে বরং কাজে যাই, কয়টা টাকা পাবো কাজে গেলে, আর তোমার জন্য কিছু ওষুধ কিনে নিয়ে আসতে পারবো। তোর বাপ মইরা যাওয়ার পর তুই আমার সব দায়ভার টানতাছোস, তোর তো অনেক কষ্ট হয় রে বাবা। কি যে বলো না মা, আমি তোমার জন্য না করলে কে করবে, আর তুমি ছাড়া আমার কেই বা আছে বলো। একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস, বেশি দেরি করিস না। শুনলাম বাইরের অবস্থা নাকি ভালো না, শাকসুন্নি ভর করতাছে চারিদিকে। তুমি এত চিন্তা করো না, আমি ঠিক সময়ে চলে আসবো, তুমি সাবধানে থাইকো। আমি তাইলে এখন আসি। তাইলে যা বাবা। তোমার বাপ মইরা যাওয়ার পর তুমি কেমনে একলা একলা তোমার সংসারটা চালাইতাছো তোমার মারে নিয়া? তোমার মতো পোলাই হয় না। কি আর কমু কাকা, বাবা মারা যাওয়ার পর সংসারের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল। আমি না হইলে দেখবো কে কোন? আমার মা ছাড়া তো আর আমার আর কেউ নাই। আমি এবার তাহলে আসি কাকা, আমার দেরি হয়ে যাইতেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও তাইলে বাসা, কাল সময় মতো কাজটা কইরা দিয়ে আইসো। আপনি নিশ্চিন্তে থাকেন কাকা, আমি কাল সময় মতো গিয়ে কাজটা কইরা দিয়ে আসবো। কাজ শেষে বাড়িতে আসার পথে কি রে বলয়, কই গেছিলি? বাড়ির দিকে যাইতাছস নাকি? হ্যাঁ রে, জানোস কাল কি হইছিল? কি হইছিল ক দেহি। আরে কালকা তো নারায়ণ কাকা শাকসুন্নি দাবর খাইছিল। ইলিশ মাছ কিনা ফেরার পথে নারায়ণ কাকা শাকসুন্নির হাতে ধরা পড়ছিল।
তখন সে আনতে দাবর খাইয়া ফেরত আইছে। তা ওই শাকসুন্নি আবার ইলিশ মাছও খায়? হরে ভাই, আমি এবার তাড়াতাড়ি বাড়ির দিকে যাই। শাকসুন্নি যদি আবার আমার সামনে পড়ে, আমার তো তাইলে আবার রক্ষা থাকবো না। বুঝলাম, তুই সাবধানে থাকিস। তুই তো আবার ওইসব ভূত পেতে অনেক ভয় পাস। সাবধানে বাড়ির দিকে যাইস। হ, তবে একটু চিন্তায় আছি, যদি কিছু হইয়া যায়। আরে তুই এত চিন্তা করিস না তো, ভয় পাওয়ার কিছুই নাই, কিচ্ছুই হইব না। নিশ্চিন্তে বাড়ির দিকে যা। তাইলে তুই বাড়ির দিকে যা, আমিও বাড়ির দিকে যাই। মা, ও মা, কই তুমি? আইসোস বাবা, বস। তুই এত পরিশ্রম করস, তোরে আমি ভালো মন্দ কিছু খাইতেও দিতে পারি না। কি যে বলো না মা, আমরা তো আর না খায়া নাই। যা করছি এই নিয়েই খোদার নাম ধাম করো। তোর বাপটা মইরা যাওয়ার পর তো তোরে আমি কিছুই দিতে পারি না। তুমি এত চিন্তা করো না তো। কালকে আমি কাজ করে অনেকগুলি টাকা পামু। তোমার লেগে আমি বাজারেতে ইলিশ মাছ কিনা লই আমু। ঠিক আছে বাবা, তোর যা ভালো মনে হয় করিস। নে, এবার খাইয়া নে। তা কি রাঁধছো মা আজকে? তুই কলমি শাক পছন্দ করস, তাই তোর জন্য কলমি শাক ভাজছি। কলমি শাক কই পাইলা তুমি? তোর নারায়ণ কাকা গো পুকুর ধারে অনেকগুলা হয়েছিল, ওইখান থেকে তুইলা নিয়ে আসছি। তাই নাকি? তা দাও তো, আজকে পেট ভরে ভাত খামু। আজ সন্ধ্যা হইয়া গেল, তাও এখন পর্যন্ত কেউ ইলিশ কিনা নিয়ে এদিক দিয়া গেল না দেখতাছি কাউরে। ইলিশ তো কিনা নিয়ে যাইতাছি, নিশ্চয়ই সামনে ওই বট গাছে শাকসুন্নি দেখা পামু। যাই দেখি আস্তে আস্তে, যা হবার হবে। ওই তো কে যেন আইতাছে, দেখা যাইতাছে। শাকসুন্নি তো দেখতাছি একটা গাছে বসে আছে। কে রে ছোকরা, ইলিশ মাছ কিনা নিয়া যাইতাছোস? আমারে দে, না হইলে তোর ঘাড় মটকামু। আরে শাকসুন্নি, তুমি কি ইলিশ মাছ নিবা নাকি? সবাই আমারে দেখা ভয় পায়, আর তুই আমারে ইলিশ মাছ দিতে চাইতাছস কেন? আমি তো প্রত্যেক দিন এই দিক দিয়ে বাড়িতে যাই। আজকে আমি আমার মাল লেগে ইলিশ মাছ কিনছি, তাই ভাবলাম তোমার লেগেও একটা লইয়া যাই। তা নিবা নাকি তুমি একটা? সবাই আমার জন্য ভয় দেখা পালায়, আর তুই আমার জন্য ইলিশ মাছ নিয়ে আসছস? হ্যাঁ, আমি তোমার লেগেও একটা ইলিশ মাছ নিয়ে আইছি। তা তুমি কেমনে শাকসুন্নি হইলে আমার একটু বলো তো। সে এক বিশাল বড় কাহিনী রে ছোকরা। আমার একটু কও, আমি একটু শুনতে চাই। কয়েক বছর আগে আমার স্বামী ছিল এক গ্রামের মোড়ল। আমার স্বামী আমার জন্য বাজার থেকে ইলিশ কিনা নিয়ে আসছিল। কই গো গিন্নি, কই তুমি? এই তো গো, আমি এখানে। এই দেখো, তোমার জন্য ইলিশ মাছ কিনে এনেছি। তোমার তো আবার ইলিশ মাছ খুবই পছন্দের। তুমি সত্যি আমার লেগে ইলিশ কিনছো? দাও দাও, কাইটা এগুলা রান্না করি। নাও ধরো, এটাকে ভালো করে রান্না করো। তারপর কি হইল? আমি তো মনের সুখে ইলিশ রান্না করতেছিলাম, হঠাৎ কইরা আমার শাড়ির আঁচলটা আগুনের মধ্যে চইলা গেল। তারপর তারপর কি হইল? মনের সুখে রান্না করতে করতে এক সময় আমার পুরা শাড়িতে আগুন লাগিয়া গেল। তোমার সাথে কি কেউ ছিল না? না রে, কাজ করতো একটা মাইয়া, ওই সেদিন ছুটি দিছিল, ওই দিন কাজে আসে নাই। আর মোড়ল মশাইও বাইরে কাজে গেছিল। তারপর কি হইল? তারপর আবার কি হইব, আমার সারা গায়ে আগুন ধইরা আমি মইরা গেলাম। মইরা যাওয়ার পরে শাকসুন্নি হইয়া গেলাম। ও আচ্ছা, বুঝলাম। এই জন্যই তুমি ইলিশ খাইতে এত পছন্দ করো। হ্যাঁ রে,
এখন সবার কাছ থেকে কাইরা কুইরা খাই। ও আচ্ছা, বুঝলাম তোমার সবকিছুই। এই জন্যই তো তুমি না খেয়ে এমন শুকায়া গেছো। হ্যাঁ রে। তুমি আর চিন্তা কইরো না, এখন থেকে আমি প্রত্যেক দিন ইলিশ কিনা তোমার একটা করে দিয়া যাব। এখন তুমি আমার থেকে একটা ইলিশ রাখো, এই নাও। তোর মাল লাগা ইলিশ কিনছস, আমার জন্য আবার দিয়া যাইতাছস একটা। তুই অনেক ভালো রে। অনেক সন্ধ্যা হয়ে গেছে, আমি তাহলে এখন বাড়ির দিকে যাই। মা না হয় আবার চিন্তা করব। তারপর বলাই বাড়িতে যায়। কি রে বাবা, এত দেরি হইল কেন আসতে? আসলে মা, ইলিশ কিনা নিয়ে আইছিলাম, তখন রাস্তায় শাকচুন্নির সাথে দেখা হয়ে গেছিল। শাকচুন্নি নিশ্চয় তোর মাছটা নিয়ে আনিছে। একটা দিছি মা। আর তুই শাকচুন্নির হাত থেকে বাইচা ফিরলি কেমনে কত? বুদ্ধি থাকা লাগে মা। যখন শাকচুন্নির লগে দেখা হইলো, তখন আমি তারে বলছিলাম তোমার জন্য একটা মাছ কিনছি, আর একটা মাছ আমি আমার মায়ের জন্য কিনছি। আর শাকচুন্নি দুইটা না নিয়া একটা নিল? শাকচুন্নিরে বলছি আমি যতবার ইলিশ মাছ কিনবো প্রত্যেকবার একটা করে তার ইলিশ মাছ দিয়া যাব। পারসও বটে বাবা। পারবো তো বটেই, দেখতে হবে না কার ছেলে। জানো মা, শাকচুন্নির কাছ থেকে শুনছি ও কিভাবে শাকচুন্নি হয়েছিল। তা কিভাবে হইছিল? তারপর বলাই তার মাকে সবকিছু খুলে বলে। তাইলে এবার যখনই মাছ কিনবি ইলিশ, আর যাই হোক ওরে একটা কইরা দিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে মা। তারপর থেকে বলাই যখনই মাছ কিনে তখনই শাকচুন্নিকে একটি করে ইলিশ মাছ দিয়ে আসতো।